আমরা ক্লাস 7 ব্লুজমের লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই লেসনটি চলছিল। এর আগের ক্লাসগুলি অর্থাৎ ইউনিট 1 সেটি বাংলা অনুবাদ করানো হয়েছে। তারপর ইউনিট 1 থেকে অ্যাক্টিভিটি যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করানো হয়েছে। এর আগের ক্লাসে ইউনিট 2টি সম্পূর্ণ বাংলা অনুবাদ করানো হয়েছে। আজকের ক্লাসে ইউনিট 2 থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করানো হবে। সেগুলো হচ্ছে 6, 7 এবং 8। চলো শুরু করি। আর এর আগের ক্লাসগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ক্লাস 7-এর যে ব্লুজম সমস্ত লেসন করানো আছে, তো সেগুলো সমস্ত পেয়ে যাবে। এবার অ্যাক্টিভিটি 6 আমরা শুরু করব। তো অ্যাক্টিভিটি 6-এর রয়েছে যে ডিস্টার্ব হয়ে গেল একটু, এখানে চলে এসেছি। সিক্সে রয়েছে যে আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। অর্থাৎ নিচের যে 4টি সেন্টেন্স বা স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলো ট্রু সেটা আমাদের বাঁচতে হবে, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনটা ফলস সেটা বাঁচতে হবে এবং লিখতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার, এবং সেটি কি জন্য ট্রু অথবা ফলস হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমাদের একটি সেন্টেন্স অথবা বাক্য সেটি আমাদের পার্ট থেকে যে ইউনিট 2 পড়াশোনা সেখান থেকে তুলে নিয়ে লিখতে হবে। তো প্রথমে এটা রয়েছে যে ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি, অর্থাৎ ক্রেস্কোগ্রাফ মার্কনি আবিষ্কার করেছিলেন। না, এটা ফলস। ঠিক আছে, এটা ফলস, কারণ ক্রেস্কোগ্রাফকে আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে জেসি বোস। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এই লাইনটি লিখব যে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ওয়ান অফ দেম ইজ দি ক্রেস্কোগ্রাফ। এরপর এখনও সেন্টেন্সটি রয়েছে। ঠিক আছে, তো এটা কোথায় পাবে? এটা তোমরা চলে যাবে 91 পেজে। তোমরা 91 পেজে চলে যাবে, সেখানে দেখতে পাবে যে প্রথম লাইনটাই যে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ওয়ান অফ দেম ইজ দি ক্রেস্কোগ্রাফ। তারপর এখানে আরও ছিল হুইচ ইজ ইউজ টু মেজার দি গ্রোথ রেট অফ প্লান্টস। তো সবটা লিখিনি, এখানে যে ক্রেস্কোগ্রাফ পর্যন্ত আমার লেখা হয়েছে, তো এটা লিখবে তোমরা। ঠিক আছে, তারপর বিতে রয়েছে মার্কনি গট দি পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। তো মার্কনি যে বেতার তরঙ্গের আবিষ্কারের জন্য সঠিকভাবে যে সিলমোহরটি পেয়েছিলেন। হ্যাঁ, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখব এই লাইনটি যে ইট ওয়াজ দি ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ঠিক আছে, তো এটা তোমরা পাবে, সেটা চলে যাবে সেই 91 পেজেই। পেজে প্রথম দিকেই রয়েছে এটা যে ইট ওয়াজ দি ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দি ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ঠিক আছে, বুঝে গেল? এটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হয়েছে। এবার আমাদের সিতে রয়েছে যে বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919। 1919 সালে বোসকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। না, এটা ফলস। ঠিক আছে, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে যে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। এটা 1917 সালে ব্রিটিশ সরকার ওনাকে, বিখ্যাত ভারতীয় সায়েন্টিস্টকে তাকে এই পুরস্কৃত করা হয়েছিল নাইটহুডে। তো সেটাও পেয়ে যাবে তোমরা 91 পেজের একদম শেষের দিকে যে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। ঠিক আছে, এটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এবার ডিতে রয়েছে যে নো আদার বেঙ্গলি রাইটার
হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস, অর্থাৎ যে জেসি বোসের আগে অন্য কোনো বাংলা লেখক যে কল্পবিজ্ঞানের বিষয়ে লেখেনি। হ্যাঁ, এটা সত্য, এটা ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে যে ইন ফ্যাক্ট হি ওয়াজ দি ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, এই লাইনটা লিখতে হবে। তো এই লাইনটি তোমরা পেয়ে যাবে 92 পেজে, চলে যাবে 92 পেজে একদম উপর দিকেই রয়েছে যে ইন ফ্যাক্ট হি ওয়াজ দি ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, এই লাইনটি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। বুঝে গেল? তো এখানে অ্যাক্টিভিটি 6 সম্পূর্ণ করানো হলো। এর পরবর্তী অ্যাক্টিভিটি 7-এ চলে যাব। এখানে রয়েছে যে কমপ্লিট দি ফলোয়িং স্টেটমেন্টস। তো নিচে যে শূন্যস্থান রয়েছে সেগুলো পূরণ করতে হবে, আমি করে রেখেছি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো যে ক্রেস্কোগ্রাফ ইজ ইউজ টু, ক্রেস্কোগ্রাফ কী জন্য ব্যবহার করা হতো? টু মেজার দি গ্রোথ রেট অফ প্লান্টস, ঠিক আছে। তো ক্রেস্কোগ্রাফ যে গাছেদের বৃদ্ধি মাপার জন্য ব্যবহার করা হতো বা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এটা তোমরা পেয়ে যাবে যে একদম 91 পেজে চলে যাবে, সেখানে এখানে দেখতে হবে যে ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দি গ্রোথ রেট অফ প্লান্টস। তো এটাই আমাদের উত্তর হয়েছে কোন লাইনটি, যে এখানটা করে রয়েছে যে এই যে টু দেওয়া আছে, তো এই মেজার থেকে প্লান্ট পর্যন্ত এটাই আমাদের উত্তর লিখতে হয়েছে। বুঝা গেল? তারপর আমরা চলে যাব বিতে। তো কী রয়েছে যে বোস প্রুভড দ্যাট প্লান্টস আর, অর্থাৎ বোস দেখিয়েছিলেন যে প্রমাণ করেছিলেন যে গাছেরা কি সেন্সিটিভ টু হিট, অর্থাৎ যে তাপেও তারা সাড়া দেয়, কোল্ড ঠান্ডাতে, লাইট আলোয়, নয়েজ শব্দে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস, মানুষের মতো যে বহির্ভূত কোনো উদ্দীপকের থেকে ওটা সাড়া দেয়। তো এটা তোমরা পেয়ে যাবে যে 91 পেজে চলে যাবে, সেখানে যে এখানে যে হি প্রুভড দ্যাট প্লান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তো এখানে কী হলো, এখানে যে আমাদের উত্তর দেওয়া হয়েছে এখান থেকে, যে এখান থেকে উত্তর হচ্ছে যে সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস, এটাই আমাদের উত্তরে হয়েছে, ঠিক আছে। তারপর সিতে রয়েছে ইন 1917 বোস ফাউন্ডেড দি বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তো 1917 সালে বোস প্রতিষ্ঠান করেছিল বোস ইনস্টিটিউট ওনার নিজের বাড়ি কলকাতাতে। এটা তোমরা পেয়ে যাবে একদম শেষের পেজে চলে যাবে, সেখানে যে ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দি বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, এটাই উত্তরটা পেয়ে গেছে। তো এখানে দেওয়া ছিল যে ইন 1917 বোস ফাউন্ডেড, তো উত্তর আমাদের হয়েছে যে এখান থেকে যে দি বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, এটাই আমাদের উত্তর হয়েছে। এবার ডিতে রয়েছে বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড, অর্থাৎ বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল ইন নভেম্বর 1917। তো এখানেও দেখবে যে এই উত্তরটা এখানে আবার চলে আসছে, হ্যাঁ ওরকম কাছাকাছি একই রকম, যে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1917 সালের নভেম্বরে। তো এটা উত্তর, আগে যেটা সেম উত্তর এটাই ছিল, ঠিক আছে। তো আশা করি তোমাদের পছন্দ বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী অ্যাক্টিভিটি 8-এ চলে যাব। তো অ্যাক্টিভিটি 8টা একটু তোমাদের বড় হবে, কারণ এখানে প্রশ্ন রয়েছে। তো প্রথমে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে এতে রয়েছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, নেম এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস। তো বোস অনেক সূক্ষ্ম যে যন্ত্র আবিষ্কার করেছিলেন, তো তার মধ্যে একটি সেই সূক্ষ্ম যন্ত্রের নাম বলতে বলেছে, আর বলেছে হোয়াট ইজ ইটস ইউজ, এবং এটা কী কাজে ব্যবহার করা হয়। তো আমরা এখানে পড়ে এলাম যে
ক্রেস্কোগ্রাফ সম্পর্কে দেওয়া রয়েছে, তো সেটা লিখবো যে উত্তর যে এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ওয়াজ ইনভেন্টেড বাই জেসি বোস ইজ ক্রেস্কোগ্রাফ। তো জেসি বোসের দ্বারা আবিষ্কৃত একটি সূক্ষ্ম যন্ত্র হলো ক্রেস্কোগ্রাফ। এবার হবে যে ইট ইজ ইউজ টু মেজার দি গ্রোথ রেট অফ প্লান্টস। তো এটা যে গাছেদের বৃদ্ধি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সহজ উত্তর, প্রশ্নটা বড় দেখে ভয় খাবে না। ঠিক আছে, এগুলো উত্তরগুলো খুবই সহজ। বিতে রয়েছে হোয়াট ডিড বোস প্রুভড বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস। তো যে গাছের উপর পরীক্ষার মাধ্যমে বোস কি দেখিয়েছিলেন, কি প্রমাণ করেছিলেন। তো ওটা লিখতে হবে যে এখানটা করে যে থ্রু হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস, গাছেদের উপর পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে বোস প্রমাণ করেছিলেন যে প্লান্টস বিহেভ ইন দি সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, অর্থাৎ মানুষের মতোই গাছেরা আচরণ করে। অ্যান্ড প্লান্টস আর অলসো সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। গাছেরা সেই তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বহির্ভূত উদ্দীপকেরতে সাড়া দেয়। সেই একই উত্তরগুলো আমরা লেখা হচ্ছে এখানে, যেটা পড়ে আসলাম। এবার সিতে রয়েছে ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট অ্যান্ড হোয়াইটা। যে তুমি কি মনে করো যে বোস নিজের যে ওই সরকারি অধিকার নিশ্চিত করতে আগ্রহী ছিলেন না, এবং সেটা কেন? হ্যাঁ, আমি এটা মনে করি। এটা ইয়েস, বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট, অর্থাৎ বোস নিজের যে ওই সরকারিভাবে নিশ্চিত যেটা ওই নিজের এটা কোনো আকর্ষণ মানে ওটা কোনো আগ্রহী ছিল না, যে নিজেকে বড় করার জন্য বা নিজের আরও বেশি বড় হওয়ার জন্য যে নিজের আবিষ্কারটাকে সিক্রেট রাখা, সেটা তিনি চাননি। তো তিনি কী চেয়েছিলেন, তার কারণটা এটাই যে ইনস্টেড অফ লুকিং ফর হিজ কমার্শিয়াল বেনিফিটস, কোনো ব্যবসায়ী কোনো লাভ ছাড়াই, হি মেড হিজ ইনভেনশন পাবলিক, ওনার যে আবিষ্কার সেটাকে তিনি সর্বজনীন করে দিয়েছিলেন। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, তো কী হয়েছিল যে অন্যদেরকে আরও সুবিধা দান করার জন্য, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দি লাইন্স অফ হিজ রিসার্চ, তার যে গবেষণার মাধ্যমে যে আরও বড় কিছু করা যেতে পারে সেটা ব্যবহারের জন্য তিনি সেটাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। এই জন্যই তো এই লেসনের নাম জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। জেসি বোস একটা সুন্দর যে মন, যেটা যে তিনি নিজের আবিষ্কারকে নিজের মধ্যে সিক্রেট রাখেনি, তিনি বিলিয়ে দিয়েছিলেন বা তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন। ডিতে রয়েছে হোয়াট ওয়ার দি ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস। বোসকে কোন কোন অ্যাওয়ার্ড এবং কোন কোন যে সম্মানে ভূষিত করা হয়েছিল। তো ডিতে রয়েছে যে উত্তরে বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917 সালে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা যে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। অ্যান্ড অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দি রয়্যাল সোসাইটি, কম্পানিয়ন অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তো এই সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তোমরা এটা 91 পেজে দেখতে পেয়ে যাবে। তো সেই লাইনগুলো আমি লিখেছি, এক্সট্রা কিছু লাইন যোগ করিনি। আর ইতে রয়েছে নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশন, তার কিছু বই এবং তার যে প্রকাশনের নাম। তো দেখে নাও যে এটা রয়েছে যে সাম অফ হিজ বুকস আর রেসপন্স ইন দি লিভিং অ্যান্ড দি নন লিভিং 1902, দি নার্ভাস মেকানিজম অফ প্লান্টস 1926, মেজার মেকানিজম অফ প্লান্টস 1928, নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন ইন বাংলা। তো এটা পেয়ে যাবে 92 পেজে। এই সমস্ত উত্তর দেওয়া রয়েছে যে তিনি কোন কোন বইগুলি লিখেছেন। তো অ্যাক্টিভিটি 8 করানো হলো, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী যে কাজ রয়েছে, তো কিছু গ্রামার পার্ট রয়েছে, সেগুলো জেনে নেব। তো এখানে প্রথমে রয়েছে যে সিটস ইন গ্রুপ, দলে বসো, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ওয়ান ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ জেসি বোস দ্যাট ইউ লাইক, অর্থাৎ জেসি বোসের যে কোনো একটি চারিত্রিক দিক যেটা তোমরা পছন্দ করছো। অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন হুইচ ইউ হ্যাড টেকেন কেয়ার অফ প্লান্টস, অর্থাৎ গাছের সম্পর্কে কি তোমরা জন্ম নিতে চাও সে সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। গেল, এবার আমাদের মেন কাজে চলে আসছে। এখানে একটা গ্রামার পার্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। স্টাডি দি ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, নিচের সেন্টেন্সগুলো পড়তে বলেছে। কী কী রয়েছে? দি গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, মহান ভারতীয় বিজ্ঞানী অবশেষে গৌরবের সঙ্গে মুকুট ছিলেন
তো ঠিক আছে, বা দেওয়া হয়েছিল। তো এখানে ইভেনচুয়ালিটা রেড কালার দেওয়া রয়েছে। তারপর হচ্ছে বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিইভ্যালুয়েটেড, অর্থাৎ ইতিহাসে বসের যে স্থান সেটা পুনর্মূল্যায়ন করা হয়েছে। এখানে নাওয়ের মধ্যে যে রেড কালার দেওয়া রয়েছে। এবার কি বলছে যে দি কালার্ড ওয়ার্ডস অ্যাভাব আর অল অ্যাডভার্বস। তো এই যে উপরে যেগুলো রয়েছে, যেগুলো কালার্ড ওয়ার্ড, তো সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে যে অ্যাডভার্বস, মানে হচ্ছে যে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যে আমরা যে ক্রিয়ার কাজটা কীভাবে হচ্ছে। ক্রিয়া মানে হচ্ছে যেটা ভার্ব মানে ক্রিয়া, সেটা হচ্ছে যে কাজটা কীভাবে হচ্ছে সেটাকে বর্ণনা করার জন্য যখন কোনো বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে, তো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বুঝে গেল? নাও লেটস লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফাংশন অফ অ্যাডভার্বস, অর্থাৎ যে ক্রিয়া বিশেষণের যে বিভিন্ন কাজ সে সম্পর্কে জেনে নেওয়া যাক। In the first two sentences, the word eventually and now indicates the time when the action is completed, অর্থাৎ যে প্রথম দুটি বাক্যে যে ব্যবহার করা হয়েছে ইভেনচুয়ালিটা, এই যে ইভেনচুয়ালি আর নাও ব্যবহার করা হয়েছে, তো সে দুটো কী হচ্ছে যে সেদিন নির্দেশ করছে যখন ক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে। তো সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ টাইম, এই যে সময় নির্দেশ করছে, তো সেগুলো হচ্ছে যে সময় বিশেষণ বা সময়ের ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম। এই যে উপরে পুরো আসলাম যে ইভেনচুয়ালি নাও, তো সেইগুলো হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম। বুঝে গেল? একটা পার্ট গেল। তারপর রয়েছে যে হি নেভার ওয়েটেড ফর এনিওয়ান, এখানে নেভারের রয়েছে। আর দুইটি রয়েছে যে হি ইজ সেলডম প্রেজেন্ট। প্রথমটা মানে হচ্ছে সে কখনো কারোর জন্য অপেক্ষা করেনি, আর এখানে সে খুব কমই উপস্থিত হন। তো এই দুটোতে দেওয়া রয়েছে। তো এই দুটো আমরা পরের পাতায় পড়ে নিই কী রয়েছে। এই পাতা আরটি রয়েছে দেওয়া, ঠিক আছে। যে জাভেদ অফেন ভিজিটস হিজ কাজিন ইন কলকাতা, জাভেদ প্রায় কলকাতায় তার চাচাতো বা খুড়তুতো ভাইয়ের সঙ্গে দেখতে যায়। তো এখানে অফেনও দেওয়া রয়েছে। তো এবার বলেছে ইন দি অফ সেন্টেন্স দি কালার্ড ওয়ার্ডস ইন্ডিকেটস হাউ অফেন দি অ্যাকশন ইজ পারফর্মড, অর্থাৎ নির্দেশ করছে যে উপরে বাক্যগুলি যে কত ঘন ঘন ক্রিয়াটি করা হচ্ছে, অর্থাৎ কাজটি করা হচ্ছে। তো সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এই যেগুলো বলা হয়েছে যে এখানে ফ্রিকোয়েন্সি মানে যে কম্পাঙ্ক, সে কম্পাঙ্ক ঠিক নয়, এখানে যে কাজটা যে কতবার হচ্ছে সেই নিয়ে বলা হয়ে থাকে যে ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেগুলো হচ্ছে যে উপরে দেওয়া রয়েছে। সেরকম উদাহরণ অফেন ছিল, সেলডম ছিল, আর নেভার ছিল। এবার তারপর রয়েছে যে হি ওয়াজ ক্লোজলি বাউন্ড আপ, সে ঘনিষ্ঠভাবে আবদ্ধ ছিল। সি সিংস ওয়েল, সে ভালো গায়। দি সোলজার্স ফট ব্রেভলি, সৈনিক সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। এখানে দেওয়া রয়েছে যে ক্লোজলি, ওয়েল আর ব্রেভলি। এবার কি বলছে ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস দি কালার্ড ওয়ার্ডস ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার দি অ্যাকশন ইজ পারফর্মড, বলা হচ্ছে যে কীভাবে বা কী পদ্ধতিতে ক্রিয়াগুলিকে বা কাজগুলোকে সঞ্চালিত করা হয়েছে বা করা হয়েছে। তো সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্বস ম্যানার। তো এগুলো বলা হয় যে মানে ম্যানার বলতে কী বোঝায় যে কোনো কাজটা কীভাবে করা হচ্ছে, কি মানে কোন উদ্দেশ্য নিয়ে ঠিক নয়, মানে কীভাবে করা হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। আমি এটা বাংলা ঠিক বোঝাতে পারছি না। তো সেরকম হচ্ছে ক্লোজলি যেমন ঘনিষ্ঠভাবে, ওয়েল মানে ভালো, ব্রেভলি মানে সাহসিকতার সাথে, তো কাজটা এই সেভাবে করা হচ্ছে এইগুলোর মাধ্যমে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর রয়েছে যে হি ওয়েন্ট এভরিহোয়ার, এখানে এভরিহোয়ারে রয়েছে আর মুভ ব্যাকওয়ার্ড। তো এই যে এভরিহোয়ার মানে যে সর্বত্র যেতেন, হি ওয়েন্ট এভরিহোয়ার মানে সর্বত্র যেতেন, আর মুভ ব্যাকওয়ার্ড মানে পিছনে সরান বা পেছনে এসো। তো এইগুলো সবাই বুঝতে পারছে যেগুলো যে এভরিহোয়ার আর ব্যাকওয়ার্ডের স্থান বোঝাচ্ছে কোনো। তো এগুলোকে হচ্ছে যে বলা হচ্ছে যে অ্যাডভার্ব অফ প্লেস, মানে যে প্লেসের জন্য যেটা বলা হচ্ছে থেকে যে জায়গার যে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এটা সহজ ছিল। তারপরে রয়েছে যে হি ইজ দেয়ারফর আনহ্যাপি, তাই
তাই সে বলতে সে সুখ আর সুখী, তো দেওয়ার পরে দেওয়া রয়েছে আর হি ইজ হেন্স আনএবল টু কাম, তো তাই তিনি আসতে অক্ষম। এখানে দেয়ার ফোর আর হেন্সের মধ্যে যে কালার করা রয়েছে, তো ইন দি আব সেন্টেন্সে দি ওয়ার্ডস দেয়ার ফোর অ্যান্ড হেন্স ইন্ডিকেট হোয়াই দি অ্যাকশন ইজ পারফর্মড। এখানে বলা হচ্ছে যে কাজটা কেন করা হচ্ছে, কাজটা কেন করা হচ্ছে। তো এইগুলোকে বলা হচ্ছে যে সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ কজ আর এফেক্ট, অর্থাৎ এইগুলো বলা হচ্ছে যে যে ক্রিয়া বিশেষণের কোন ভাগটা, যে কোনো কারণ বা ফলাফল সেই নিয়ে। বুঝে গেল? তারপর রয়েছে যে হোয়েন ডিড ইউ কাম হোম, তুমি কখন বাড়ি ফিরেছিলে, আর হোয়ার ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়, হাউ ডিড ইউ রিটার্ন হোম ইয়েস্টারডে, তুমি কীভাবে গতকাল বাড়ি ফিরেছিলে। তো এখানে তিনটি প্রশ্ন করছে এবং প্রশ্ন যে হোয়েন, হোয়ার আর হাউতে বোল্ড কালার করা রয়েছে অর্থাৎ লাল রঙের দেওয়া রয়েছে। কি বলছে, ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস দি ওয়ার্ডস হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ আর ইউজ টু আস্ক কোশ্চেন, তো এগুলোর মধ্যে কী ব্যবহার করা হচ্ছে, যে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো সাচ অ্যাডভার্বস আর কল্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, এগুলো বলা হয় যে জিজ্ঞাসা সূচক ক্রিয়া বিশেষণ, যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে, তো এগুলো তোমাদের জানা দরকার, দেখে নাও। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে এর যে গ্রামার পার্ট রয়েছে সেগুলো করানো হবে।